তিথি সাহা, পড়ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা সলভ করব ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2015-16 সেশনের রসায়ন এমসিকিউ। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নে বলেছে কাচপাত্রের কোন সেটটি সঠিকভাবে আয়তন মাপার জন্য উপযুক্ত। আয়তন মাপার জন্য কোন সেটটি সঠিকভাবে উপযুক্ত? দেখো, প্রথম অপশন আছে পিপেট অ্যান্ড বিকার, তারপরে আছে বুরেট অ্যান্ড রিজেন্ট বটল, তারপর আছে পিপেট অ্যান্ড বুরেট, তারপর আছে হচ্ছে গ্র্যাজুয়েটেড পিপেট অ্যান্ড কনিক্যাল ফ্লাস্ক। এখন দেখো, প্রথম অপশন দেখে তোমাদের মনে হতে পারে এ না ডি, এই দুইটা হওয়ার কিন্তু কোনো চান্স নেই। পিপেট অ্যান্ড বুরেট এরকম হবে না, এটা আর এটা হতে পারে, এই দুইটা মনে হতে পারে। এখন দেখো, তুমি প্রথমে কি করবে? তুমি প্রথমে আয়তনটা মাপবে, তোমার যতটুকু লিকুইড লাগবে বা যতটুকু সলিউশন লাগবে সেটা মেপে তারপর একটা পাত্রে সেটাকে রাখবে। সো মাপার জন্য আমরা কি কি ইউজ করি? পিপেট নয়তো বুরেট। বুরেট দিয়ে মূলত আমরা টাইট্রেশনের ক্ষেত্রে ফোটায় ফোটায় ফেলে দেখি ঠিক কত এমএলের জন্য হচ্ছে, কিন্তু যখন আমরা কোনো কিছু মেপে একটা নির্দিষ্ট পরিমাণ কোনো একটা পাত্রে রাখি তখন কিন্তু আমরা পিপেট ইউজ করি। সো অবশ্যই তোমার প্রথম অপশনটা পিপেটের কোনো একটা কিছু হবে। এখন দেখো, তারপর আমরা কি করলাম? পিপেটের ক্ষেত্রে দেখো, নর্মাল পিপেট আর গ্র্যাজুয়েট পিপেট জিনিসটা কি? গ্র্যাজুয়েটেড পিপেট দিয়ে বেশি অ্যাকিউরেটলি আমরা কোনো লিকুইডের ভলিউম মেজার করতে পারি, এবং ধরো কোনো একটা কন্টেইনার থেকে আরেকটা কন্টেইনারে যখন আমরা শিফট করি তখন দেখা যায় যে আয়তন কোনো একটু কিছু লেগে থাকতে পারে বা একটু কম বেশি হতে পারে, সেই জিনিসগুলো মাপার ক্ষেত্রেও কিন্তু এই গ্র্যাজুয়েটেড পিপেটটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো আমার এই গ্র্যাজুয়েটেড পিপেটটা হবে, এটা আমি বুঝতে পারছি। আর এখানে কনিক্যাল ফ্লাস্ক কেন? দেখো, বিকারের থেকে কনিক্যাল ফ্লাস্ক হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যদি দেখি নর্মালি আমরা কোনো একটা তরল বা কোনো একটা কিছুর আয়তন প্রথমে আমরা গ্র্যাজুয়েটেড পিপেট দিয়ে মাপলাম, তারপর সেটাকে একটা পাত্রে আমাদের রাখা লাগবে, সেটা আমরা বিকারেও রাখতে পারি, কনিক্যাল ফ্লাস্কেও রাখতে পারি, কিন্তু বিকারের থেকে কনিক্যাল ফ্লাস্ক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এর জন্য সঠিক উত্তর হবে ডি। দেখো, 2 নম্বর প্রশ্নে বলেছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে তোমার এই মিথানল উৎপন্ন করলো। এখন বিক্রিয়ায় কেপি এর মান কত সেটা বলছে। আমরা কি জানি? কেপি এর সূত্র হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এখন ডেল এন এর ভ্যালু কত? ডেল এন এর ভ্যালু হচ্ছে উৎপাদের মোল সংখ্যা। দেখো, এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত? দেখো, কার্বন মনোক্সাইড হচ্ছে 1 প্লাস এখানে দেখো হাইড্রোজেন হচ্ছে 2। তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে উত্তর আসে হচ্ছে -2। তাহলে এটা কি হবে? কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -2। দেখো, এটা কোন অপশানে আছে? অপশান বিতে আছে। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। দেখো, আমাদের নেক্সট প্রশ্নে বলেছে SN2 বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড সমূহের সক্রিয়তার ক্রম। SN2 মানে কি? দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড সমূহের সক্রিয়তার ক্রম দেখো, ইজিভাবে যদি আমরা মনে রাখি, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার 321, আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে 123। আমরা একদম ইজিলি এভাবে মনে রাখতে পারি। জাস্ট যেটা প্রথম SN1 321 একটা মনে রাখবা। 321 মানে কি? প্রথমে হচ্ছে তোমার 3 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এই যে 3 ডিগ্রি প্রথমে, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার এই যে এই মিথাইল মূলক থাকলে সেটা। আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে জাস্ট এটার উল্টাটা হবে। তাহলে আমরা জাস্ট মনে রাখার সুবিধার্থে কি করব? একটা মনে রাখবো, SN1 প্রথমটা হচ্ছে আমার 321, তাহলে কি পরেরটা আমরা অটো মনে রাখতে পারবো। তাহলে দেখো, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে 123, তার মানে প্রথমে এটা আসবে। সো এটা দেখো অপশান কোনটায় আছে। দেখো, 3-এর এ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। দেখো, 3-এর এ নাম্বারে আমাদের দেওয়া আছে প্রথমে এটা। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে 3-এর এ। দেখো, নেক্সট প্রশ্নে বলেছে প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থপ্যারা নির্দেশক। বেনজিনের ক্ষেত্রে কোনটা অর্থপ্যারা নির্দেশক? এটা যদি আমরা একটা বেনজিন চক্র ধরো আঁকি, তাহলে কোনটা হচ্ছে, এখানে যদি কোনো একটা মূলক থাকে তাহলে কোনটা এই অর্থ আর প্যারা নির্দেশক হবে? মানে এই অর্থ প্যারা নির্দেশক আমাদের ইলেকট্রন ঘনত্ব বাড়াই দিবে বা ইলেকট্রন দান করবে, বেনজিন চক্রকে সক্রিয় করবে, সেই মূলক কোনটা সেটা তোমাকে বলছিলাম।
এটা বোঝার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যতগুলাতে দেখবা যদি যেসব মূলকগুলোর মধ্যে সব একক বন্ধন থাকবে সেগুলোই হচ্ছে মূলত অর্থপ্যারা নির্দেশক হয়। তাহলে এখানে সিঙ্গেল বন্ড কোনটাতে আছে দেখো, মিথাইল মূলকে আছে। এখানে মিথাইল মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক মূলক কি কি আছে দেখো, মিথাইল মূলক, তারপর হচ্ছে তোমার OH মূলক, তারপরে আছে হচ্ছে এটা। সো এই সবগুলোর মধ্যেই কিন্তু তোমার সিঙ্গেল বন্ড আছে। এই সবগুলো হচ্ছে তোমার মূলত অর্থপ্যারা নির্দেশক বা হচ্ছে তোমার বেনজিন চক্র যে সক্রিয়কারী মূলক যেগুলা সেগুলা। আবার দেখো মেটা নির্দেশক যদি তোমাকে বলতো তাহলে কি, মেটার মধ্যে মূলত তোমার দেখা যায় যে দ্বিবন্ধন থাকে, যে মূলকগুলা থাকে সেগুলোর মধ্যে দ্বিবন্ধন থাকে। তো আমি যদি মেটা মূলকগুলা লিখি, ধর তোমার এই নাইট্রোমূলক, তারপরে হচ্ছে সায়ানোমূলক, এরকম যে মূলকগুলা আছে সেগুলা হচ্ছে তোমার এই সবগুলোই হচ্ছে তোমার মূলত মেটা নির্দেশক। তাহলে এটা তুমি পরীক্ষার হলে ইজিলি বুঝতে পারবা কিভাবে, যেগুলোর মধ্যে দেখবা যে মূলকগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড দেওয়া আছে, যেগুলোর মধ্যে মূলত সেগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হয়, বা যে জিনিসগুলো বেনজিন চক্রকে ইলেকট্রন দান করতে পারে, ইলেকট্রন দানে সক্ষম হয় সেগুলা। আর যেগুলো হচ্ছে বেনজিন চক্র থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় বা বেনজিন চক্রকে সক্রিয়তা কমায় দেয়, সেগুলোকে বলা হয় মেটা নির্দেশক। মেটা নির্দেশকগুলোর মধ্যে মূলত ডাবল বন্ড থাকে এগুলোর মধ্যে। সো এর জন্য ডাবল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে বা এরকম হতে পারে, সেগুলো হচ্ছে আমাদের মেটা নির্দেশক। দেখো নেক্সট প্রশ্নে বলেছে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যুক্ত করলে কি ঘটে। এখন দেখো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ, এই লবণের মধ্যে যদি আমরা পানি যোগ করি তাহলে কি হবে, এই লবণটা আয়নিত হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইডে পানি যোগ করলে এটা আয়নিত হয়ে যাবে। কি কি আয়ন তৈরি করবে, জলীয় দ্রবণে এটা সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে দেখো এখন অপশনে কোথায় আছে, এই দেখো বি নাম্বার অপশনে আছে আমার সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়ন। কারণ কি, আমরা জানি লবণকে যদি আমরা পানিতে যুক্ত করি তাহলে কি হয়, জলীয় দ্রবণে সেটা আয়নিত হয়ে যায়। তো সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়ন, আনসার বি। দেখো পরের প্রশ্নে বলেছে নিম্নের বিক্রিয়াগুলো থেকে কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ গঠন তাপ নির্ণয় করো। কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ গঠন তাপ নির্ণয় করো। দেখো প্রথমে আমার বিক্রিয়াটা দিয়েছে হচ্ছে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড উৎপন্ন করছে, সেটার প্রমাণ গঠন তাপ দেওয়া আছে। কার্বন মনোক্সাইডের গঠন তাপ দেওয়া আছে এত কিলো জুল পার মোল। আবার দেখো কার্বন মনোক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে, সেটার গঠন তাপ দেওয়া আছে হচ্ছে এত। তার মানে এই বিক্রিয়াটার গঠন তাপ এত আর এই বিক্রিয়াটার গঠন তাপ এত। এখন কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ গঠন তাপ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কি, আমার কার্বন মনোক্সাইডের তো আগে গঠন করা লাগছে। তাহলে কি কার্বন ডাইঅক্সাইড তৈরির ক্ষেত্রে এই বিক্রিয়াটার গঠন তাপ তোমার বা এই বিক্রিয়া এনথালপি দেওয়া আছে এত, কিন্তু কার্বন ডাইঅক্সাইড গঠন করতে তোমার কার্বন মনোক্সাইডও লাগছে। তো কার্বন মনোক্সাইডেরও গঠন তাপটা এখানে আসবে। তাহলে আমাকে যদি কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ গঠন তাপ বের করতে হয় তাহলে কি এই দুইটা যোগ করা লাগবে, কারণ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন মনোক্সাইডও লাগছে। সো কার্বন মনোক্সাইডের গঠন তাপটাও কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপের ভেতরে আসবে। তাহলে কি এই দুইটা বিক্রিয়া এনথালপি যদি আমি যোগ করি তাহলেই আমি কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ পাবো। এটা কি ছিল, কার্বন মনোক্সাইড যেহেতু দুইটা মৌল থেকে তৈরি হয়েছে, সো এটা কার্বন মনোক্সাইডের প্রমাণ গঠন তাপ। এখন আমাকে কার্বন ডাইঅক্সাইড বের করতে হলে কি করতে হবে, এই দুইটাকে যোগ করা লাগবে। দেখো আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে আনসার আসে হচ্ছে তোমার -394 কিলো জুল পার মোল। এখন দেখো অপশানে, দেখো বি নাম্বার অপশানে আছে আমাদের -394 কিলো জুল পার মোল। সঠিক উত্তর হচ্ছে বি। দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলেছে ইরিথ্রিটাল হলো, মানে তোমাকে বলছে ইরিথ্রিটাল কি, অ্যান এনজাইম, a non-caloric sweetener, an amino acid, an antioxidant। দেখো ইরিথ্রিটল হচ্ছে তোমার এ নন ক্যালোরিক সুইটেনার। ওই যে টেলিভিশনে বিভিন্ন অ্যাড দেয় না, অ্যাড দিয়ে বলে না যে চায়ের মধ্যে চিনি দেইনি, চিনির বদলে মিষ্টি লাগছে কিন্তু চিনির বদলে হচ্ছে সুগার ফ্রি কিছু একটা ইউজ করছে বলে না, সেই জিনিসটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইরিথ্রিটল, যেটা অ্যাকচুয়ালি তোমার নন ক্যালোরিক। চিনির মধ্যে আমাদের যে ক্যালোরিটা থাকে বা যার জন্য আমরা চিনিটা বর্জন করি, সো সেই জিনিসটা এই ইরিথ্রিটলের মধ্যে থাকে না। এটাকে চিনির বিকল্প হিসেবে ইউজ করা হয়। এটাকে তোমার সুগার অ্যালকোহলও বলা হয়, ওয়ান কাইন্ড অফ সুগার অ্যালকোহল। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, ইরিথ্রিটল কি, এ নন ক্যালোরিক সুইটেনার। দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলেছে
অক্সি অ্যাসিড সমূহের শক্তির সঠিক ক্রম কোনটি? আমরা কি জানি অক্সি অ্যাসিড সমূহের শক্তির ক্রম বা অ্যাসিডের তীব্রতাটা কিভাবে নির্ধারিত হয়? সেটার যে কেন্দ্রীয় পরমাণু আছে সেই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে এই শক্তিটা। যার জারণ সংখ্যা যত বেশি, যে অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি, সেই অক্সি অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। এখন এইখানে দেখো অপশানে কি কি বলছে, নাম্বারে যদি আমরা দেখি, দেখো পারক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। দেখো সবগুলোর ক্ষেত্রে যদি দেখো, পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, ক্লোরিন কেন্দ্রীয় মৌল কোনটা, ক্লোরিন, ক্লোরিনের জারণ মান হচ্ছে +7। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে +5। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে +4। এটার ক্ষেত্রে দেখো +6। এখন দেখো এখানে কি বলছে, আমরা যদি দেখি তাহলে আমাদের শক্তির সঠিক ক্রম অনুসারে প্রথমে কোনটা হওয়া উচিত? প্রথমে পারক্লোরিক অ্যাসিড হওয়া উচিত, যেহেতু এটার জারণ মান কেন্দ্রীয় মৌলের সব থেকে বেশি। তারপর সালফিউরিক অ্যাসিড হওয়া উচিত, তারপর নাইট্রিক অ্যাসিড হওয়া উচিত, তারপর আমাদের সালফিউরিক অ্যাসিড হওয়া উচিত। এখন দেখো কোথায় সেই অপশনটা আছে। দেখো আমরা যদি ডি নাম্বার অপশনটা দেখি তাহলে দেখো প্রথমে এই অপশনটা আছে, দেখো H7 যেটা সেটা প্রথমে আছে, তারপর সালফিউরিক অ্যাসিড আছে, তারপর নাইট্রিক অ্যাসিড আছে, তারপর আমাদের সালফিউরিক অ্যাসিড আছে। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। এখন ধরো যদি এমন হতো কোথাও ধরো তোমার ধরো কেন্দ্রীয় যে মৌলটা আছে কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে দেখলা যে কেন্দ্রীয় মৌলের যে জারণ মান সেই দুইটা অ্যাসিডের ক্ষেত্রে সমান। ধরো এইখানে যদি আমাদের এইরকম থাকতো, ধরো এইখানে তুমি দেখলা, এখানে দেখো কেন্দ্রীয় মৌল কি, ব্রোমিন। এখন ব্রোমিনের ক্ষেত্রেও যদি তুমি দেখো তাহলে কি এটার ব্রোমিনেরও তোমার জারণ মান কি +7 হবে। এখন যদি তোমার এইটা অপশন থাকতো তাহলে পারক্লোরিক অ্যাসিড না এইটা কোনটা বেশি শক্তিশালী হতো? সেটার ক্ষেত্রে কি হবে, যে কেন্দ্রীয় মৌলের আকার যত ছোট সেটার শক্তি তত বেশি। কি বললাম, অক্সি অ্যাসিড সমূহের মধ্যে যদি দেখো যে দুইটা কেন্দ্রীয় মৌলের জারণ মানে সমান হচ্ছে, তখন হচ্ছে তোমার যেটার কেন্দ্রীয় মৌলের আকার যত ছোট হবে সেটার আকর্ষণ ক্ষমতা তত বেশি হবে, সেটা তত বেশি শক্তিশালী হবে। সো সেক্ষেত্রেও কিন্তু ক্লোরিনের আকার হচ্ছে তোমার ব্রোমিনের থেকে ছোট, সো এই পারক্লোরিক অ্যাসিডটাই কিন্তু এইটার থেকে বেশি শক্তিশালী হতো। সো এইরকম সমান থাকলে আমরা কি করব, কোনটার আকার ছোট সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো। দেখো আমাদের পরের প্রশ্নে বলেছে বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? ঘনমাত্রাটা তোমাকে মোল পার লিটারে বের করতে বলছে, মানে মোলারে বের করতে বলছে। তাহলে দেখো আমরা যদি এমনি দেখি, আমরা কি জানি বিশুদ্ধ পানির ঘনমাত্রা, আমরা কি জানি 1 লিটার সমান সমান হচ্ছে তোমার 1000 গ্রাম। মানে কি 1 লিটারে আমার 1000 গ্রাম পানি আছে। তাহলে বিশুদ্ধ পানির ঘনমাত্রাকে যদি তোমার গ্রাম পার লিটারে বের করতে বলতো তাহলে জিনিসটা কি হতো, বিশুদ্ধ পানির ঘনমাত্রা হচ্ছে তোমার এই 1000 গ্রাম পার 1 লিটার। 1 লিটারে 1000 গ্রাম পানি আছে, সো এটার ঘনমাত্রা হয়ে যেত এত গ্রাম পার লিটার হচ্ছে তোমার এটার ঘনমাত্রা হয়ে যেত। এখন এই গ্রাম পার লিটার থেকে আমাদেরকে মোল পার লিটারে যেতে হবে। সো আমরা যদি মোল পার লিটারে যাই তাহলে কি হবে, মোল আমরা কখন পাই, যখন আণবিক ভর দ্বারা ভাগ করি তখন আমরা মোল পার লিটারে আমাদের ঘনমাত্রা আসে। তাহলে দেখো এটাকে যদি আমরা আণবিক ভর দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবে, আণবিক ভর, পানির আণবিক ভর আমরা জানি হচ্ছে 18.02 হচ্ছে পানির আণবিক ভর। আণবিক ভর কি গ্রাম পার মোল, তাই না? আর এখানে আমাদের কি প্রথমে এই যে গ্রাম পার লিটার ছিল, এখন ধরো এখন তাহলে আমাদের কি হবে, এই গ্রাম গ্রাম কাটা, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের মোল পার লিটার থাকতেছে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের সঠিক উত্তর আসে 55.5 মোল পার লিটার। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে কি বিশুদ্ধ পানির ঘনমাত্রা 55.5 মোল পার লিটার। আর যদি এটাকে তোমাকে গ্রাম পার লিটারে বলতো তাহলে এই যে 1000 গ্রাম পার লিটার হতো। সো এটা খেয়াল রাখবা, ঘনমাত্রাটা তোমাকে পরীক্ষার হলে কোন ইয়াতে বের করতে, কোন এককে বের করতে বলছে, গ্রাম পার লিটারে বলছে না মোল পার লিটারে বলছে, সেটা খেয়াল রাখবা। দেখো নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন? সবচেয়ে স্থায়ী, দেখো কার্বোক্যাটায়ন সমূহের স্থায়িত্ব এবং সক্রিয়তার ক্রম যদি আমরা দেখি তাহলে হচ্ছে তোমার প্রথমে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার এটা। এখন তাহলে তোমার ইজিভাবে মনে রাখার ইয়া কি, কার্বোক্যাটায়ন প্রথমে যদি তুমি দেখো কার্বো
ক্যাটায়ন হচ্ছে তোমার কি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপর এটা তাহলে হচ্ছে তোমার 321। কার্বোক্যাটায়ন প্রথমে আসে 321, তারপর যদি তোমাকে কার্বানায়ন বলে তাহলে কার্বানায়নের সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম কি ঠিক তার উল্টা হবে, উল্টা মানে কি 123। সো কার্বোক্যাটায়ন হচ্ছে তোমার 321, কার্বানায়ন 123। আর যদি ফ্রি রেডিকাল বলে, যদি বলে যে তোমার ফ্রি রেডিকালের স্থায়িত্ব এবং সক্রিয়তার ক্রম কি হবে, ফ্রি রেডিকালের স্থায়িত্ব এবং সক্রিয়তার ক্রম যদি বলে তাহলে এটাও কিন্তু তোমার 321 হবে। তাহলে তোমার মনে রাখার একদম ইজিয়েস্ট ওয়ে কি হচ্ছে, দেখো আমরা কিন্তু SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে পড়ছিলাম, আমরা SN1 বিক্রিয়াটা আমাদের প্রথমে আসে, তাহলে SN1 বিক্রিয়া যেটা প্রথম সেটা হচ্ছে 321, SN2 123। তারপরে দেখো ফ্রি রেডিকাল 321, ফ্রি রেডিকাল একটাই, সো এটা হচ্ছে তোমার 321। তারপর কি এখানে আবার দুইটা আছে, একটা কার্বোক্যাটায়ন আর একটা কার্বানায়ন। তো এখানে কি হবে, প্রথমে কি, প্রথমে আমাদের মূলত ধনাত্মকটাই আসে বা কার্বোক্যাটায়নটাই আসে। সো কার্বোক্যাটায়ন এটা যেহেতু প্রথমটা হচ্ছে 321, তারপরেরটা হচ্ছে 123, এভাবে আমরা মনে রাখবো, প্রথমটা 321 তারপরেরটা 123। তাহলে দেখো এখানে প্রথমে 3 ডিগ্রি বা কোনটা সবচেয়ে বেশি স্থায়ী, দেখো কোনটা আছে এখানে, দেখো এটা বলছে, এটা তো প্রথমে হবে না, তারপর এটাও না, তারপর দেখো এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি, এটাও না, এটা দেখো আমাদের 3 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, স্থায়িত্ব এবং সক্রিয়তার ক্রম এটা 3 ডিগ্রি সব থেকে বেশি স্থায়ী। সো সঠিক উত্তর ডি। আমরা সিম্পলি একদম ইজিয়েস্ট ওয়েতে এভাবে মনে রাখবো, প্রথমটা হচ্ছে 321, পরেরটা 123, এভাবে মনে রাখবো সবগুলোর ক্ষেত্রে। দেখো তারপর বলেছে নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। দেখো সেম গ্রুপের ক্ষেত্রে কি হয়, যার আকার যত ছোট তার আয়নীকরণ শক্তি তত বেশি, মানে কি যার আকার যত ছোট হয় সেখান থেকে কি আমার ইলেকট্রন, একটা ইলেকট্রন বের করতে তত বেশি শক্তির প্রয়োজন হবে। সো দেখো এখানে সব থেকে আকার, এই গ্রুপের মধ্যে সব থেকে আকার ছোট কোনটার, সোডিয়ামের, তার মানে কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, অবশ্যই সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। একটা গ্রুপের মধ্যে যে মৌলগুলা যত উপরে থাকবে, উপরের দিকে থাকবে, তার আয়নীকরণ শক্তি তত বেশি। দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলেছে নিম্নের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়, মানে কোনটা হচ্ছে তোমার ওজোন স্তর, কোন গ্যাসটা ওজোন স্তর ধ্বংস করে না সেটা তোমাকে জানতে চাইছে, বা কোনটা। অপশন এতে আছে ইউভি রেডিয়েশন, তারপরে আছে হচ্ছে তোমার CFC12, তারপরে আছে হচ্ছে ক্লোরিন, তারপরে আছে কার্বন মনোক্সাইড। দেখো আমরা যদি ওজোন স্তর ধ্বংসের জন্য আমরা জানি সূর্যের অতিবেগুনি রশ্মি ওজোন স্তর দিয়ে পাস করে ওজোন স্তরটাকে ক্ষয় করতেছে, তারপর CFC তো হবেই, তারপরে হচ্ছে তোমার ক্লোরিনও, তারপরে আমাদের কোনটা ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়, সঠিক উত্তর হবে কার্বন মনোক্সাইড। দেখো এগুলো ছাড়াও যে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমি লিখি তাহলে দেখো আমরা জানি প্রধান ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান দায়ী হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, তারপর কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, তারপরে হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড, তারপরে হচ্ছে তোমার CFC তো এখানে আছেই, তারপরে হচ্ছে ওজোন O3, ওজোন হচ্ছে তোমার O3 এটা, তারপরে হচ্ছে জলীয় বাষ্প, তারপরে যদি আমরা লিখি সেটা হচ্ছে জলীয় বাষ্প বা পানি, যেটা আমরা মানে বাষ্প আকারে যেটা থাকতেছে জলীয় বাষ্প। সো এইগুলা হচ্ছে আমাদের সব ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। আরও আছে দেখো এখানে যে বাদ বাকি যেগুলো আছে এগুলো ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, তো এগুলোর মধ্যে নাই কোনটা, কার্বন মনোক্সাইড। সো ওজোন স্তর ধ্বংসের জন্য এই অপশনগুলো ছাড়া যদি কোনো কিছু থাকে তোমার কোশ্চেনে তাহলে সেটাই হচ্ছে তোমার ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়, সঠিক উত্তর কার্বন মনোক্সাইড। দেখো পরবর্তী প্রশ্নে বলেছে রিডবার্গ ধ্রুবক RH হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হবে। কি বলছে, বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হবে। আমরা কি জানি তরঙ্গ সংখ্যা নিউ বা 1/λ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার RH টু 1/n1 মাইনাস 1/n2। n1টা কি, n1 হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর আর n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর, এটা রিডবার্গ ধ্রুবক, এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। তাহলে দেখো আমরা যদি লিখি
আমাদের N1 কত হবে বামার সিরিজের জন্য, তার মানে কি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে বামার সিরিজ মানে 2 নাম্বার শক্তি স্তরে যদি ফিরে আসে তাহলে হচ্ছে তোমার এই বামার সিরিজের উৎপত্তি হবে। তাহলে আমার N1 কি হবে, নিম্ন শক্তি স্তরটা কি হবে, N1 is equal to 2। এরপর দেখো বলছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা রশ্মি আমরা কখন পাবো, যখন আমাদের দ্বিতীয় শক্তি স্তরের সব থেকে একদম কাছের উচ্চ শক্তি স্তর কোনটা, একদম সব থেকে কাছের যে উচ্চ শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে তাহলে আমরা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হবে। তাহলে একদম কাছের কোনটা, তৃতীয় শক্তি স্তর। তাহলে N2 কি হবে, N2 হবে, সরি এখানে স্কয়ার হবে 1/N1 স্কয়ার মাইনাস 1/N2 স্কয়ার। তাহলে দেখো এখানে কি হচ্ছে, N2 হচ্ছে সর্বোচ্চ কাছের উচ্চ শক্তি স্তর কোনটা, দ্বিতীয় শক্তি স্তর, সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে আমরা যদি এইটা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমাদের কত আসে, তাহলে আমাদের সঠিক উত্তর আসবে হচ্ছে 5/36। তাহলে দেখো এটা কোন নাম্বার অপশানে আছে, আমাদের অপশন বিতে আছে এত, সো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এখন ধরো এখানে তো তোমাকে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলছে, যদি বলতো সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা তাহলে আমরা কি জানি ইনফিনিটি সংখ্যক শক্তি স্তর আছে, তাহলে যদি আমাকে সর্বোচ্চ বলতো তাহলে কিন্তু আমার N2 এর ভ্যালু ইনফিনিটি হয়ে যেত। কি বললাম, যদি সর্বোচ্চ বলতো তাহলে কি একদম সব থেকে দূরবর্তী উচ্চ শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসবে, সেক্ষেত্রে কি আমরা জানি অসংখ্য শক্তি স্তর আছে পরমাণুর মধ্যে, তো সেক্ষেত্রে কি হতো N2 এর ভ্যালু ইনফিনিটি হয়ে যেত। আর যদি সর্বনিম্ন বলে তাহলে একদম সব থেকে কাছের যে উচ্চ শক্তি স্তর আছে সেটা হবে। তারপর দেখো নেক্সট প্রশ্নে বলেছে লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী। দ্রাব্যতা গুণফল নির্ণয়ে আমরা জানি সম্পৃক্ত দ্রবণ উপযোগী। দেখো তাহলে এটা খুবই ইজি একটা প্রশ্ন, লবণের দ্রাব্যতা গুণফল আমরা সম্পৃক্ত দ্রবণে ইউজ করি। এটা কি দেখো সুপার সল্টেড, তারপরে হচ্ছে আনসল্টেড, তারপরে হচ্ছে তোমার স্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণ, সো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলেছে কোন মৌলটির উপস্থিতি কয়লার মান নষ্ট করে। কয়লার মান নষ্ট করে কোনটা, এটাও আমরা জানি ভূগর্ভে কয়লার মধ্যে যদি সালফার থাকে তাহলে সালফার হচ্ছে তোমার কয়লার মান নষ্ট করে, সো এটা সঠিক উত্তর হচ্ছে সি। কয়লার মান নষ্ট করে কোনটা, সালফার। নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন কোনোটাই কিন্তু হবে না। ভূগর্ভে কয়লার মধ্যে যদি সালফার থাকে তাহলে সালফারটা কয়লার মান নষ্ট করে দেয়, সঠিক উত্তর সি। দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলেছে সিরামিক শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল ক্যাওলিনাইটের রাসায়নিক সংকেত কোনটা। ক্যাওলিনাইটের রাসায়নিক সংকেত কোনটা। দেখো আমি কিন্তু আমার আগের লেকচার ভিডিওগুলোতেও তোমাদেরকে বলেছি, কোয়েশ্চেন সলভ করার সময় তোমরা দেখেছো বিগত বছরের প্রশ্নগুলোতে, মানে সংকেত দেখা যায় এটার সংকেত কি বা এটার সংকেত কোনটা, এই প্রশ্নগুলো মানে প্রতি বছর একটা থাকেই, মানে থাকেই দেখা যায় প্রতি বছর এটা। তারপরে জৈব যৌগের নামকরণ থেকে একটা প্রশ্ন, এগুলো মানে খুবই কমন, এগুলো একটা থাকেই। জারণ বিজারণ থেকে একটা প্রশ্ন। সো এই জিনিসগুলো যদি তুমি দেখো এগুলো কিন্তু তোমাকে সংকেত অবশ্যই বইয়ের মধ্যে যে জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোর সংকেত কিন্তু তোমার পড়াই লাগবে। এগুলা আসলে সংকেত মুখস্থ করা ছাড়া তো কোনো উপায় নাই, তো সংকেতটা কিন্তু তোমার অবশ্যই দেখা লাগবে। তো এই ক্যাওলিনাইটের সংকেত যদি আমরা দেখি তাহলে এটা হবে হচ্ছে তোমার এই অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড 2 অণু আর পানি 2 অণু, এটা মিলেই হয় হচ্ছে তোমার ক্যাওলিনাইট। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। বাকি দেখো কোনটাই হবে না, আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 2 অণু সিলিকন ডাইঅক্সাইড 2 অণু পানি থাকলে সেটাকে আমরা ক্যাওলিনাইট বলি। আনসার এ। দেখো আমাদের পরবর্তীতে বলেছে এই যে একটা যৌগ দেওয়া আছে, বলছে যে এই যৌগটিতে যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কত। সিগমা বন্ড কোনগুলা, যেখানে যেখানে একক বন্ধন আছে সেটা হচ্ছে সিগমা বন্ড, আর দ্বিবন্ধন যেখানে আছে সেখানে কি প্রথমটা সিগমা বন্ড তারপরেরটা হচ্ছে পাই বন্ধন। তাহলে দেখো আমরা যদি এটার স্ট্রাকচারটা আঁকি তাহলে কি হয়, আমার কার্বন আছে কয়টা, আমার কার্বন আছে হচ্ছে 4টা। এবার দেখো এখানে আমরা ও দিয়ে দিলাম, এখানে এইচ দিলাম, এখানে হবে না। তাহলে দেখো আমার সিগমা বন্ডের পাই বন্ডের সংখ্যা কতগুলা, এখানে একক বন্ধন তার মানে কি এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা আছে,
তার এখানে কি আছে, এখানে দ্বিবন্ধন, তার মানে প্রথমটা হচ্ছে সিগমা বন্ড, তারপরেরটা হচ্ছে পাই বন্ড, তারপরে এটা কি সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা, এটা সিগমা। এখানে দেখো আবার দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে মানে কি একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড, আর এখানে কি সিগমা বন্ড। তাহলে কতগুলো হয়ে গেল টোটাল, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার সিগমা বন্ড হয়ে যাচ্ছে 10টা আর পাই বন্ড হচ্ছে 1 2, পাই বন্ড হচ্ছে 2টা। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে 10 2, আনসার ডি। দেখো পরের প্রশ্নে বলেছে কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক এবং হার ধ্রুবক উভয়ই যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। কোন বিক্রিয়ার সাম্য ধ্রুবক এবং হার ধ্রুবক উভয়ই যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেটা কোনটা। দেখো আমরা কি জানি নিয়ামক কি কি, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই তিনটা হচ্ছে আমাদের নিয়ামক। নিয়ামক কি কি, তাপমাত্রা, চাপ আর হচ্ছে আমাদের যে ঘনমাত্রা সেটা হচ্ছে আমাদের নিয়ামক, এই তিনটা। প্রভাবক কিন্তু আমাদের কোনো নিয়ামক নয়। সো আমাদের প্রথম অপশনে দেখো ক্যাটালিস্ট অনলি বলছে, মানে প্রভাবক। প্রভাবকের কাজ কি, কোনো একটা বিক্রিয়ার যে সাম্যাবস্থা সেই সাম্যাবস্থা অর্জনটাকে ত্বরান্বিত করে। যেমন একটা বিক্রিয়া হইতে যদি আমার 2 ঘন্টা সময় লাগে সেই বিক্রিয়াটাকে হয়তো ক্যাটালিস্ট এসে 30 মিনিটে করে দিবে। সো এটা হচ্ছে ক্যাটালিস্টের কাজ। এটার উপর অ্যাকচুয়ালি সাম্য ধ্রুবক বা হার ধ্রুবকের উপরে এটার কোনো প্রভাব নাই বা এটা কোনো নিয়ামক না। ক্যাটালিস্ট নিয়ামক হচ্ছে টেম্পারেচার, তারপরে হচ্ছে প্রেশার আর হচ্ছে আমার ঘনমাত্রা। তাহলে দেখো এর পরবর্তীতে বলছে টেম্পারেচার অনলি, প্রেশার অনলি, তারপর টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ক্যাটালিস্ট, তিনটাই বলছে। এটা তো হবেই না যেহেতু এটাতে ক্যাটালিস্ট আছে। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে এটা না এটা। দেখো প্রেশার ধরো তোমার আমরা কি জানি, ধরো একটা বিক্রিয়ার ক্ষেত্রে উভমুখী বিক্রিয়ার আমার গ্যাসীয় যে বিক্রিয়ক এবং উৎপাদের সংখ্যা সমান, যদি সেটা হয় গ্যাসীয় বিক্রিয়ক এবং উৎপাদের অণুর সংখ্যা যদি সমান হয় তাহলে কিন্তু সেই বিক্রিয়ার ক্ষেত্রে আমার প্রেশারের কোনো প্রভাব থাকবে না। সো আমি প্রেশার বাড়াই বা কমাই যা খুশি করি সেই নিয়ামকটার কিন্তু ওই বিক্রিয়ার ওপর কোনো প্রভাবই থাকবে না। তাহলে প্রভাব থাকতেছে কোনটার, শুধুমাত্র তাপমাত্রার। আমরা যদি ওই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন করি তাহলে কিন্তু বিক্রিয়াটা প্রভাবিত হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে টেম্পারেচার অনলি, আনসার বি। দেখো নেক্সট প্রশ্নে বলেছে লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটা। লুকাস বিকারক আমরা কি জন্য ইউজ করি, কত ডিগ্রি অ্যালকোহল আছে সেটা পরীক্ষা করার জন্য আমরা লুকাস বিকারক ব্যবহার করি। তাহলে কি লুকাস বিকারকের সাথে আমরা জানি তাৎক্ষণিক বিক্রিয়া করে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া করে। 2 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করতে 5 থেকে 10 মিনিট সময় নেয় বা একটু সময় লাগে 2 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করতে। আর 1 ডিগ্রি কি করে, কোনো বিক্রিয়া করেই না। তাহলে লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করবে কোনটা, 3 ডিগ্রি অ্যালকোহল। এখানে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা আছে, প্রথমে আছে বিউটান 1 অল, এটা তো হবেই না। এক নাম্বার কার্বনের সাথে আছে 4টা কার্বন, এরকম 4টা কার্বন, আর 1 নাম্বার কার্বনের সাথেই তোমার অ্যালকোহল আছে। সো এটা তো তোমার প্রাইমারি অ্যালকোহল, যেটা বিক্রিয়া করবেই না, সো এটা হবে না। 2 নাম্বার অপশন আছে 2 অল, তার মানে কি এখানে না থাকা এখানে আছে, এটার সাথেও তোমার বিক্রিয়া করবে না। তারপরে দেখো কি আছে, তারপর আছে 2 মিথাইল প্রোপান 1 অল, 2 মিথাইল প্রোপান 1 অল, এটার সাথেও বিক্রিয়া করবে না। দেখো এটা যদি আমরা লিখি 2 মিথাইল প্রোপান 1 অল, এটাও কিন্তু তোমার এই 1 ডিগ্রিতেই পড়তেছে, এটার সাথে বিক্রিয়া করবে না। দেখো তারপর তোমাকে বলছে 3 ডিগ্রি কোনটা, আমরা যদি ডি নাম্বার অপশনে দেখি তাহলে দেখো কি বলছে 2 মিথাইল প্রোপান 2 অল। দেখো এটা যদি আমরা দেখি তাহলে কি এটা আমার 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি, এটা হচ্ছে আমার টারশিয়ারি অ্যালকোহল। দেখো এই কার্বনের সাথে কি আমার এই যে 3টা আর মূলক আছে, সো এটা কি এটা হচ্ছে আমার টারশিয়ারি অ্যালকোহল হয়ে যাচ্ছে। তাহলে লুকাস বিক্রিয়কের সাথে কোনটি তাৎক্ষণিক বিক্রিয়া করবে, 3 ডিগ্রি অ্যালকোহল তাৎক্ষণিক বিক্রিয়া করবে, আনসার ডি। দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যানিলিন এবং সোডিয়াম নাইট্রাইট ও HCl এর বিক্রিয়ায় উৎপাদকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যায়। দেখো 0 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি অ্যানিলিন এটা আর এটাকে আমরা বিক্রিয়া করাই তাহলে হচ্ছে আমাদের বেনজিন ডায়োজেনিয়াম লবণ উৎপন্ন হবে, বেনজিন ডায়োজেনিয়াম লবণ উৎপন্ন হবে। এইবার এই লবণটাকে যদি আমরা কক্ষ তাপমাত্রায় রেখে দেই তাহলে ওই যে পানি আছে পানির সাথে বিক্রিয়া করে ফেনল উৎপন্ন হয়। দেখো কি হয়, ধরো
আমরা যদি এখানে অ্যানিলিনের সাথে আমাদের কি করবে, এই দুইটা বিক্রিয়া করবে। সো আমরা যখন দিতেছি বিক্রিয়া পাত্রে ধরো, তখন আমাদের কি হয়, প্রথমে এই দুইটা বিক্রিয়া করবে, প্রথমে এই দুইটা একসাথে বিক্রিয়া করে, এই দুইটা প্রথমে একসাথে বিক্রিয়া করে এটা আর এটা তৈরি করবে। এইবার কি করবে, এই দুইটা গিয়ে তারপর এটার সাথে বিক্রিয়া করবে। দেখো কি হয়, প্রথমে এই দুইটা, এইগুলো যদি আমরা বিক্রিয়া করাই, প্রথমে এই দুইটা বিক্রিয়া করে এইটা তৈরি করলো উৎপাদ। এরপর কি হবে দেখো, নেক্সটে গিয়ে এই অ্যানিলিন আর এখানে তো আমরা এই সেল দিছিলাম, কিছু পরিমাণে এই সেলের সাথে এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন করলো, বাকি এই সেল এখানে আসলো। টেম্পারেচার হচ্ছে ধরো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে মূলত 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে টেম্পারেচার থাকে। যদি আমরা দেই তাহলে এখানে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হয়। কি হয়, বেনজিন ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হয়, এখানে বেনজিন ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হয়। এইবার এটাকে যদি আমরা কক্ষ তাপমাত্রায় রেখে দেই, প্লাস হচ্ছে তোমার এখানে পানি উৎপন্ন হবে। এটাকে যদি এবার আমরা কক্ষ তাপমাত্রায় রেখে দেই তাহলে এইটা এই পানির সাথে মিলে ফেনল উৎপন্ন করে, এই দুইটা পানির সাথে মিলে একসাথে ফেনল উৎপন্ন করে কক্ষ তাপমাত্রায়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে আনসার ডি। দেখো তারপরে আমাদের বলেছে তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজে কোন দ্রবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটি উৎকৃষ্ট। সল্ট ব্রিজে কোন দ্রবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটি উৎকৃষ্ট। দেখো এটা আমরা জানি হচ্ছে, এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা কি পটাশিয়াম ক্লোরাইড। সল্ট ব্রিজ, তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজে পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, বাকি একটাও না এটা। দেখো নেক্সট প্রশ্নে বলেছে নিচের কোন অণুটি রৈখিক। কোন অণুটি রৈখিক, এটা খুবই সহজ, একদম সবারই পারার কথা। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রৈখিক, কার্বন ডাইঅক্সাইড রৈখিক, এটা একদম খুবই সোজা, একদম দেখো সরলরেখা আকারে আছে। সো সঠিক উত্তর হচ্ছে এ, কার্বন ডাইঅক্সাইড। দেখো আমরা যদি বাকিগুলোর স্ট্রাকচার দেখি, দেখো সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটার স্ট্রাকচার হয়ে যাবে তোমার এরকম। পানির ক্ষেত্রে পানির স্ট্রাকচারও আমরা জানি সবাই, পানির স্ট্রাকচার কি হয়ে যায়, সরি এখানে সিঙ্গেল বন্ড হবে। পানির স্ট্রাকচার কি হয়ে যাচ্ছে, আমার পানির স্ট্রাকচার হয়ে যাচ্ছে এমন। তারপরে আমরা এটা কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানল। এটার ক্ষেত্রে ফর্মালডিহাইডের ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, দেখো ফর্মালডিহাইডের ক্ষেত্রে এটার স্ট্রাকচারটা যদি আমরা আঁকি তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের এরকম। সো দেখো এখানে কিন্তু বাদ বাকি কোনোটাই আসলে তোমার রৈখিক নয়, রৈখিক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবার যদি তোমাদের প্রশ্নে বলতো এই জিনিসগুলো দিয়ে বলতো এইগুলার আকৃতি কেমন, সেটাও কিন্তু তাহলে তোমাদের বলতে পারার কথা, এগুলার আকৃতিও আমি তোমাদেরকে দেখাই দিলাম। দেখো নেক্সট প্রশ্নে বলেছে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এটা একটা অ্যাসিড দিয়ে দেওয়া আছে হচ্ছে তোমার কিছু একটা হবে, এই এক্স হচ্ছে হ্যালোজেন কোন একটা গ্রুপ হবে, যাই হোক এখন একটা দুর্বল অ্যাসিড। আর হচ্ছে তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা কি জানি, তীব্র ক্ষার, ক্ষারের বিক্রিয়ার সমীকরণ দিয়ে দেওয়া আছে এই যে এরকম। এবার হচ্ছে এখানে তোমার লবণ আর পানি উৎপন্ন করছে। এখন বলছে এত এর জলীয় দ্রবণের সম্ভাব্য পিএইচ কত। আমরা কি জানি দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হবে সেই লবণের দ্রবণটাও কিন্তু ক্ষারীয় হবে। কি বললাম, দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হবে সেটা, সেই লবণটা কি হবে, যেহেতু তীব্র ক্ষার তার মানে ক্ষারীয় হবে। আবার এখানে যদি তোমার উল্টাটা থাকতো, যেমন ধরো যদি তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষারের বিক্রিয়ায় যদি তোমার লবণ উৎপন্ন হতো, সেই লবণটা কিন্তু, সেই লবণের দ্রবণটা কিন্তু অ্যাসিডিক হতো। তাহলে এটা যেহেতু তীব্র ক্ষার আর দুর্বল অ্যাসিড, তার মানে এইটার লবণটা, লবণের জলীয় দ্রবণটা কেমন ক্ষারীয় হবে, তার মানে এটার পিএইচ কি 7-এর থেকে বেশি হবে এই দ্রবণের। এখানে তাহলে 7-এর থেকে বেশি কোনটা আছে, সি। দেখো এটা তো লবণ, এটা তো হবে না, কারণ এটা হচ্ছে তোমার, যদি এমন হতো তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার বিক্রিয়া করছে তাহলে 7 হইতো, যদি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার বিক্রিয়া করতো তাহলেও 7 হইতো। কিন্তু যেহেতু এখানে একটার শক্তি বেশি, তার মানে ওইটার দিকে যাবে, সো এটা কি হবে, এটা ক্ষারীয় হবে। আর বাকি দুইটা তো তোমার অ্যাসিডিক দেওয়া আছে, 7-এর কম, সো সঠিক উত্তর সি। দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলেছে যে এই যৌগটা দেওয়া আছে, বলছে এই যৌগটার ইউপ্যাক নাম কি, নামকরণ করতে বলছে।
নামকরণ থেকে কিন্তু প্রতি বছরই একটা না একটা প্রশ্ন থাকেই। সো নামকরণের যে কয়টা টেকনিক আছে সেই টেকনিকগুলো তোমরা সবাই খুব ভালো মতো একবার দেখে ফেলবে। প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নামকরণ থেকে একটা কোশ্চেন আসলে থাকেই। তাহলে দেখো আমরা যদি এই যৌগটার নামকরণ করি, এখন তোমাদের মনে হতে পারে যে আমরা 1 নং কার্বন কোনটা দিব, এখানে 1 নং কার্বন দিব না এখানে দিব, এটাই তো আমাদের কনফিউশনের জায়গা এখানে, তাই না? যে এইখানে 1 দিব না এইখানে 1 দিব। দেখো এই সাইডে কিন্তু আমার মূলকটা বড়, এটা আমার বিউটাইল মূলক আর এটা হচ্ছে আমার মিথাইল মূলক। সো এই সাইডে যেহেতু আমার মূলকটা বড়, সো এই দিক থেকেই মূলত আমি কাউন্টিং শুরু করব বা এই জিনিসটা আমার প্রায়োরিটি আগে পাবে। সো যদি আমরা গুণি, দেখো এটা কি হবে 1 2 3 4 5 6, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন, 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন। এটা কিন্তু এরকম হবে না যে তোমার এই যে 1 2 মিথাইল তারপর হচ্ছে 4 বিউটাইল বেনজিন, এটা কিন্তু হবে না। কারণ কি, এটা যেহেতু আমার বড় মূলক, সো এটা হচ্ছে আমার আগে প্রাধান্য পাবে, এখান থেকে আমি কাউন্টিং শুরু করব। তাহলে দেখো এই অপশনটা কোথায় আছে, এখানে যদি আমরা দেখি, দেখো ডি নাম্বারে আছে 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন। সো আমার সঠিক উত্তর হচ্ছে ডি। দেখো নেক্সটে বলেছে নিম্নের যৌগগুলোর মধ্যে কম স্ফুটনাঙ্ক কোনটার, কম স্ফুটনাঙ্ক। এখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কোনটার হবে, যেটার ক্ষেত্রে হচ্ছে তোমার পরমাণু সংখ্যা কম বা বন্ধনের সংখ্যাগুলা কম হবে যত, সেটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম হবে। এখন দেখো এখানে যদি আমরা দেখি, প্রথমে কি আছে, মিথেন ইথেন বিউটেন আর হচ্ছে পেন্টেন আছে। এখন মিথেনের আকার হচ্ছে এখানে সব থেকে ছোট, দেখো মিথেনের আকার হচ্ছে তোমার সব থেকে ছোট, আর বাদ বাকি যেটা তুমি দেখো ইথেন দেখলে কি এখানে আবার তোমার হচ্ছে 2টা কার্বন চলে আসতেছে, তারপরে হচ্ছে তোমার এখানে হাইড্রোজেন যাইতেছে, বিউটেনের ক্ষেত্রে কি 4টা কার্বন চলে আসতেছে, পেন্টেনের ক্ষেত্রে কি 5টা চলে আসতেছে। তো এখানে কি এই যৌগগুলোর আকার কি যত বড় হচ্ছে তত কি আমার বেশি সংখ্যক বন্ধন ভাঙা লাগতেছে, সো বেশি সংখ্যক আমার তাপশক্তির প্রয়োজন হবে। কিন্তু মিথেনের আকার যেহেতু সব থেকে এইগুলোর মধ্যে ছোট, তার মানে অবশ্যই আমার মিথেনের স্ফুটনাঙ্ক অবশ্যই এই ক্ষেত্রে কম হবে। সো আমাদের সঠিক উত্তর কি হবে, আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে মিথেন। বাদ বাকিগুলোর ক্ষেত্রে যখন অনেকগুলো অণু একসাথে থাকবে তখনও কিন্তু এগুলাকে ভাঙতে, তাদের মধ্যবর্তী বন্ধন ভাঙতে আমাদের সময় বেশি লাগবে, সো আমাদের কম মানে তাপ বেশি লাগবে। সো আমাদের সঠিক উত্তর মিথেন, যেহেতু এটা সব থেকে ছোট। দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলেছে নিম্নের কোন যৌগটি সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে, কোন যৌগটি সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে। দেখো অপশন এতে আছে ইথানল, তারপর আছে ইথানোয়িক অ্যাসিড, তারপর আছে পানি, তারপর আছে হচ্ছে অ্যামোনিয়া। এই সবগুলোর মধ্যে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ড গঠন করে। ইথানল, পানি, অ্যামোনিয়া কোনোটাই না সবচেয়ে শক্তিশালী। এই চারটাই কিন্তু তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ড গঠন করে। এই চারটাকে যদি আমরা পানির সাথে দেই, এই সবগুলোই অ্যাকচুয়ালি তোমার হাইড্রোজেন বন্ড গঠন করবে, কিন্তু তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হয় হচ্ছে অ্যাসিড যেটা আছে, সেই অ্যাসিডের বন্ধনটা, মানে এখানে অ্যাসিড আছে ইথানোয়িক অ্যাসিড, সো ইথানোয়িক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী বন্ধন গঠন করবে। সঠিক উত্তর বি। দেখো আমাদের নেক্সট প্রশ্ন বলেছে শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে, কোনটা সোনালী হলুদ শিখা প্রদর্শন করে। আমরা জানি সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ শিখা প্রদর্শন করে, তো আমাদের সঠিক উত্তর হচ্ছে আনসার সি। দেখো এই জিনিসগুলোও কিন্তু অনেক সময় আসে, তো শিখা পরীক্ষায় কোন মৌল কোন বর্ণ প্রদর্শন করে সেটা কিন্তু তোমরা বইয়ের মধ্যে ছক আছে, সেই ছক থেকে যে একদম 6-7 যে কয়টা মৌল দেওয়া আছে সেগুলো একদম মুখস্থ করে ফেলবা, এগুলাও কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। দেখো বলেছে নেক্সট কোশ্চেনে নিম্নের বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সত্য। দেখো এখানে তোমার চারণ বিচরণ রিলেটেড একটা কোশ্চেন, সো আমরা এটা বোঝার জন্য কি করি, দেখো প্রথমে আমরা যদি দেখি এখানে টিনের জারণ সংখ্যা কত, টিনের হচ্ছে এখানে জারণ সংখ্যা +2, আর এখানে দেখো টিনের জারণ সংখ্যা কত, ক্লোরিন 4টা, তার মানে এখানে +4। ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে আয়রনের জারণ মান হচ্ছে +3 আর এখানের জারণ মান হয়ে গেছে +2। তাহলে দেখো এখানে কি হয়েছে, টিনের জারণ সংখ্যা বাড়ছে, তার মানে কি টিন আরো বেশি ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে কি টিন জারিত হয়েছে বা টিন হচ্ছে জারণ বিক্রিয়া দিছে। আর আয়রনের মধ্যে কি হয়েছে, আয়রনের জারণ সংখ্যা কমছে, তার মানে কি আয়রন ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে আয়রন বিজারিত হয়েছে। তাহলে আর ক্লোরিন
-1 ছিল, সব জায়গায় -1ই আছে। সো দেখো এখানে যদি আমরা দেখি, দেখো প্রথম অপশনে আছে যে টিন ইজ অক্সিডাইজড। হ্যাঁ, টিন হচ্ছে তোমার জারিত হয়েছে, এটা সত্যি কথা, জারণ সংখ্যা বাড়ছে, তো এটা জারিত হয়েছে এটা। তারপরে দেখো আয়রন তো বিজারিত হয়েছে আর টিন জারিত হয়েছে, অপশন এ। দেখো আমাদের নেক্সট প্রশ্নে বলেছে আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি? আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতি, দেখো যেগুলা মূলত তোমার এক মৌল গ্যাস, মানে যে গ্যাসগুলোর মধ্যে একটাই মৌল আছে, সেগুলা হচ্ছে তোমার বিচ্যুতি কম দেয় আদর্শ গ্যাস আচরণ থেকে, সেগুলোর বিচ্যুতি তুলনামূলকভাবে দ্বিমৌল বা ত্রিমৌল গ্যাস অপেক্ষা কম হয়। তাহলে আবার আরেকটা জিনিস কি আছে, তাহলে আমি বুঝতেই পারতেছি আমার এই চারটা মৌলের মধ্যে প্রথমে হচ্ছে আমার হাইড্রোজেন আর নাইট্রোজেন, এই দুইটা এক মৌল, তার মানে এই দুইটা আমার আগে আসবে। এখন এই দুইটার মধ্যে আবার কোনটা আগে আসবে সেটা হচ্ছে কথা। দেখো আমরা কি জানি, আণবিক ভর বাড়ার সাথে সাথে বিচ্যুতিটাও বাড়তে থাকে। আণবিক ভর যত কম হবে বিচ্যুতি তত কম হবে। তাহলে হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে আণবিক ভর অবশ্যই হাইড্রোজেনের কম, তার মানে হাইড্রোজেনের বিচ্যুতি এই চারটার মধ্যে সব থেকে কম হবে। তারপর কি, নাইট্রোজেনের বিচ্যুতি হবে। তারপর আমার আস্তে আস্তে দুইটা দ্বিমৌল গ্যাস দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়া। এগুলোর মধ্যে আবার অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে কম, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি। তাহলে আমার প্রথমে কি আসতেছে, প্রথমে যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম, তার মানে অ্যামোনিয়ার বিচ্যুতি কার্বন ডাইঅক্সাইড অপেক্ষা কম হবে। তার মানে এখানে আমার তারপর আসতেছে অ্যামোনিয়া, তারপর আসতেছে হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমার ক্রমটা হবে এটা। দেখো এটা কত অপশন আছে, দেখো এটা বি নাম্বার অপশন আছে, তো আমার সঠিক উত্তর হচ্ছে বি। দেখো আমাদের 30 নাম্বার প্রশ্নে বলেছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কোনটি উৎপন্ন হবে না? কোনটি উৎপন্ন হয় না? দেখো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা জানি ক্যাথোডে হচ্ছে তোমার ধাতব সোডিয়াম উৎপন্ন হবে, আর অ্যানোডে গিয়ে কি হবে, অ্যানোডের থেকে ইলেকট্রন নিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, আর হচ্ছে হাইড্রোজেন জলীয় দ্রবণ থেকে H+ আয়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে কি, ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, ক্যাথোডে ধাতব সোডিয়াম জমা হচ্ছে, উৎপন্ন হচ্ছে না কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না, সোডিয়াম হাইড্রোক্সাইড।